ডিয়ার চিলড্রেন্স, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই নিশ্চয়ই পড়াশোনা করছো। দেখো, তোমরা যারা ক্লাস 8-এ উঠে গেছো, এটা তো এখন একটু বড় ক্লাসে উঠে গেছো তোমরা, তোমাদের এখন কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। তোমরা যেমন ক্লাস 7-এ তোমরা খুব ভালো রেজাল্ট করেছো, এবারও কিন্তু তোমরা ঠিক তেমন ভাবেই ভালো রেজাল্ট করবে, তাই না? তোমরা, এবং আমরা জানি তোমরা খুব ভালো রেজাল্ট করো, তোমরা প্রত্যেক বছর খুব ভালো করে পড়াশোনা করো। এবার যেহেতু আমরা একটু বিভিন্ন কারণে আমরা বাসায় আছি, হয়তো আমাদের একটু আমাদের ঠিক মতো আমরা করতে পারছি না, কিন্তু আমরা কিন্তু তারপরও জানি আমরা পড়াশোনা করছি। তোমরা সবাই তো বই পেয়ে গেছো না? আমাদের ক্লাস 8-এর বইটা তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা সবাই তোমরা খুলে তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো, বইটার প্রথমে কি আছে, একটা ছবি দেওয়া আছে। এটা কিসের ছবি জানো তো? এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার ছবি। এখন আজকে আমরা বিজ্ঞান নিয়ে একটু, আমাদের চ্যাপ্টার নিয়ে, প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলবো। বিজ্ঞান কিন্তু খুব সহজ, আমাদের চারপাশে যা আছে তাই তো বিজ্ঞান, তাকে যুক্তি দিয়ে একটু বোঝাই হচ্ছে বিজ্ঞান, তাই না? আচ্ছা, আমরা তো পড়াশোনা করব, পড়াশোনা শুরু করার আগে আমরা একটু অন্য গল্প করে নিই। আমরা যখন আজকে সকালে ভাত খাই, তখন ভাতের সঙ্গে তো আমরা নিশ্চয়ই অন্যান্য শাকসবজি খেতে, তাই না? বা তোমাদের মধ্যে অনেকে নিশ্চয়ই আবার হয়তো বা তোমরা রাজস্থানে গেছো, ওইখানে তোমরা অনেকে একটা খাবারের নাম শুনেছো। কিসের খাবার আমরা জানি কি? আমরা বাজরা চাপাটি অনেকে শুনেছি আমরা। আবার মনে করো অনেকে আবার উত্তরপ্রদেশের দিকে যদি গেছো, তখন ওইখানে কিন্তু কি পেয়েছো? আমরা রুটি পেয়েছি না? আমরা এখানে কিছু রুটি। আবার আমাদের দিকটায়, আমাদের যে এই ওয়েস্ট বেঙ্গল, আমাদের আগরতলা, এর আসাম, এদিকটায় আমাদের মূলত খাবারগুলি কি? চাল ভাত, তাই না? তাহলে আমরা প্রথমে একটা ছবি দেখি। দেখো, আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি। দেখো, একটা ছবি তোমরা দেখো, এটা একটা ভারতবর্ষের ছবি তোমাদের দেখানো হচ্ছে। তোমরা দেখো, এখানে দেখো ছবির মধ্যে কত ধরনের কিছু রং করা আছে। এই যে সবুজ যে রংগুলি আছে, সেগুলি কি? সেখানে মূলত ধান হয়। তুমি দেখলে সবটা জায়গা, অনেকটা জায়গায় কিন্তু ধান নিয়ে তৈরি আছে। এরপরে দেখো একটা জায়গা আমাদের একটু অরেঞ্জ কালার আছে, এগুলি কি? সিরিয়ালস এর জন্য, ঠিক না? তাহলে দেখো, এই যে সম্পূর্ণ যে আমাদের ভারতবর্ষে দেখো এই বিভিন্ন রংগুলি কি? বিভিন্ন রংগুলি হচ্ছে তার শস্য উৎপাদনের তার বিভিন্নতা। তাহলে আমরা প্রথম ছবিটাতে দেখলাম কিন্তু যে ভারতবর্ষে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। এবং এই ফসলগুলি আমাদের কেন প্রয়োজন? কেননা এই ফসলগুলি থেকে কিন্তু আমরা আমাদের খাদ্য পাই, আমাদের শক্তি পাই, তাই না? তাহলে যেহেতু এই ফসল বা এই খাদ্য থেকে আমরা খাদ্য গ্রহণ করি, আমাদের শক্তি পাই, তাহলে এই ফসলের যে প্রক্রিয়া, যে উৎপাদন প্রক্রিয়া, তা নিয়ে আমাদের জানতে হবে, তাই না? না জানলে তো আমরা ফসল কি করে পরবর্তী সময় আমরা উৎপাদন করব, তার ম্যানেজমেন্ট কি করে করব, তা আমরা বুঝতে পারবো না। আজকের তোমাদের বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা। আজকে আমরা এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলবো। খুব সহজ চ্যাপ্টার, এবং তোমরা তো, আমি তো বারবার বলছি, বিজ্ঞান কিন্তু আমাদের পরিবেশের যা যা ঘটছে তাকে যদি যখন আমরা যুক্তি দিয়ে, ব্যাখ্যা দিয়ে আমরা পড়বো, তখন কিন্তু তা বিজ্ঞান হয়ে যাবে, তাই না? এখন আমরা তো এই বৃষ্টি হচ্ছে এই সময়টায় আমরা দেখি না কি করে কৃষক ভাইয়েরা? এরা এখন চাষ করছে। আবার শীতকালে কিন্তু এরাও চাষ করে। ভারতবর্ষে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে চাষ হয় কিন্তু। এবং যেহেতু ভারতবর্ষে আমরা জানি কি ঋতুর বিভিন্নতা আছে, এবং ঋতুর উপর নির্ভর করে তার চাষের, ফসলের যে চাষের প্রক্রিয়াটা কিন্তু আলাদা হয়। ভারতবর্ষে মূলত দুই ধরনের শস্যকে আমরা ধরতে পারি তার ঋতু বা চাষের সময় হিসাব ধরে। আমরা একটু প্রথমে এটা একটু জেনে নিই, কেননা আমরা ফসল কি করে উৎপাদন করব তা যখন পড়বো, তার আগে আমাদের জানতে হবে ফসল মূলত তাদের ঋতু অনুযায়ী কয় ধরনের আছে। প্রথম হচ্ছে আমাদের খারিফ শস্য। খারিফ শস্য কোনগুলো? তোমরা বইটা নাও, বইটা দেখবে, বইটার একদম এই চ্যাপ্টারটা একদম সেকেন্ড পেজটার মধ্যে দেখবে লেখা আছে। তোমরা কিন্তু সবাই কিন্তু বইটা নিয়ে পড়াশোনা করতে বসবে, এবং আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু ফলো করো, দেখবে তোমরা এখনই শিখে ফেলবে। খারিফ শস্য কোনগুলো? ভারতবর্ষে যে শস্যগুলি বর্ষাকালে চাষ করা হয় তাকে বলা হচ্ছে খারিফ শস্য। যে শস্যগুলি বর্ষাকাল, এখন কোন সময়টা? এই সময়টা এই জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়টা কি হচ্ছে আমাদের বর্ষাকাল না? এই সময় যে সমস্ত শস্যগুলি চাষ করা হবে এদের বলা হচ্ছে খারিফ শস্য। তাহলে আমরা কি লিখতে পারি? এটা আমাদের লিখতে পারি বর্ষাকালীন
শস্য লিখতে পারি আমরা তাই তো, কেননা এই শস্যগুলো আমাদের বর্ষা ঋতুতে চাষ করা হয়, খারিফ শস্য। এদের উদাহরণ কি? একটা উদাহরণ তোমরা সবাই তো এখন দেখছো, তাই না? এখন কি চাষ করা হচ্ছে কৃষক ভাইরা? এখন ধান। ধান কিন্তু একটা খারিফ শস্যের উদাহরণ। ঠিক তেমন ভাবে ঋতুর উপর নির্ভর করে আরেক ধরনের শস্য আমরা লিখতে পারি, কি হচ্ছে রবি শস্য। এই শস্য কোনগুলো? এবার মনে করো অক্টোবর মাসটা, পূজার সময় যে মাসটা, এই অক্টোবর মাস থেকে কি হয় আমাদের? ওই সময় আমাদের ঠান্ডা ঠান্ডা অনুভব হয় না? এই অক্টোবর মাস থেকে শীতের যে সময়টা পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টা, এগুলিকে বলা হচ্ছে রবি শস্য। মানে যে শস্যগুলি আমাদের শীতকালীন, এদেরকে বলা হচ্ছে আমাদের রবি শস্য। এর উদাহরণ কি? আমরা লিখতে পারি কি? গম। তাহলে দেখো, যদি ঋতুর উপর নির্ভর করি আমরা কিন্তু শস্যকে ভাগ করতে পারি দুই ভাগে, খারিফ শস্য আর রবি শস্য। খারিফ শস্য কোনগুলো? যেই শস্যগুলো আমাদের বর্ষা ঋতুতে উৎপাদন হয় তাদের বলা হচ্ছে খারিফ শস্য, যেমন ধান। এবং অন্যদিকে হচ্ছে আমাদের রবি শস্য কোনগুলো? যেই শস্যগুলি আমাদের শীতকালে চাষ করা হয়, ঠিক না? যেমন কি আমাদের গম। তাহলে কিন্তু আমরা খারিফ এবং রবি শস্য কাদের বলে আমরা জানলাম। এছাড়া গ্রীষ্মকালেও কিছু কিছু শস্য, শাকসবজি তো সবসময় উৎপাদন করা হয়, কিন্তু আমি বারবার বলছি ঋতুর উপর নির্ভর করে ভারতবর্ষে কিন্তু মূলত দুই ধরনের, খারিফ শস্য এবং রবি শস্য, তাই না? তোমাদের সবাই যখন পড়াশোনা করছো, বই নিয়ে তো তোমরা পড়াশোনা করতে বসছো, তাই তো? কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা, এই সায়েন্সের এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়, তোমরা এখন কি করবে? তোমরা কাগজে বা খাতায় লিখে রাখো। তোমরা বইও আন্ডারলাইন করে নিতে পারো, তোমাদের সবার বইয়ে বইয়ে 40 মিনিট বাদে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার দিয়ে তোমরা ফোন করে তোমরা উত্তরগুলি জেনে নিও। খুব সহজ চ্যাপ্টার, এখানে ভয় পাবারও কিছু নেই। এবং দেখবে পড়তে পড়তে বইটা ফলো করো, আমার ক্লাসটা একটু ফলো করো, দেখবে এক্ষুনি তোমরা শিখে ফেলবে, তাই না? আচ্ছা, তোমাদের অনেকের বাবা বা তোমরা নিজেরাও তো অনেক সময় আমরা স্কুলে বৃক্ষরোপণ করি না? করি তো। তো তখন যখন স্কুলে হোক বা তোমাদের বাসায় তোমাদের বাবা কোনো গাছ লাগায়, তখন কি করে? গাছ বাজার থেকে কিনে আনে, বা শস্য বা এগুলি চারা গাছ কিনে আনে, তাই না? এবার কি করে? মাটিটাকে প্রস্তুত করে, গাছটাকে লাগায়, গাছটাকে নিয়মিত জল দেয়, মাঝে মধ্যে সার দেয়, আর মাঝে মধ্যে গাছ কি করে? গাছটাকে একটু পরিষ্কার করে দেয়, তাই তো? তাই না? এবার মনে করো একটা ছোট্ট গাছ শুধু তুমি তোমার বাসাতে লাগাচ্ছ, ছোট্ট গাছ, এটার জন্য তোমাকে এতদিন পরিশ্রম করতে হচ্ছে। আর যখন এই সম্পূর্ণ ভারতবর্ষের সবার খাদ্য উৎপাদন করতে হবে, তখন কৃষকদের কি পরিমাণ পরিশ্রম করতে হয়? যে কোনো জিনিস তার কিন্তু একটা প্রসিডিউর থাকে, একটা প্রপার স্টেপ বাই স্টেপে তাকে আমাদের কাজ করতে হয়। আমরা এই ফসল যে উৎপাদন কি করে করতে হবে, তোমাদের চ্যাপ্টার নাম তো ফসল উৎপাদন, সেই ফসল উৎপাদনের কিন্তু কতগুলি স্টেপ বা পর্যায় বর্তমান। এই পর্যায়গুলি কিন্তু যদি তোমরা না জানো, তোমরা কিন্তু ঠিক কিন্তু বুঝতে পারবে না। আর যেহেতু আমরা সবসময় আমাদের চারপাশে অনেক সময় দেখি না, আমরা ঘুরতে গেলেও দেখি, আমরা যারা শহরে আছে তারা তো দেখি চারপাশে কি হচ্ছে, ধান গাছ লাগানো হচ্ছে, আর যারা গ্রামে আছে এটা তো সবসময় দেখি আমরা। তাহলে আমাদের চ্যাপ্টারটা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই, একদম দেখবে, বলবো আমি, দেখবে তোমরা দেখবে একদম হুবহু মিলে যাচ্ছে এবং খুব সহজ। তাহলে আমরা আজকে প্রথমে এই ফসল উৎপাদনের যে স্টেপগুলি কি আমরা জানবো। কিন্তু স্টেপগুলি জানার আগে আমাদের জানা উচিত ফসল কাকে বলে, তাই না? ফসল কাকে বলে? তুমি যখন একটা গাছ লাগাচ্ছ তখন তাকে তো ফসল বলছো না, বলছো আম গাছ লাগিয়েছি, জাম গাছ লাগিয়েছি, তাই তো? তাহলে কিন্তু অন্য ক্ষেত্রে একজন কৃষক যখন গাছ লাগাচ্ছে তখন বলছো ফসল। তাহলে ফসল কি? ফসল হচ্ছে কি, যখন কোনো একজন একটি বিশাল জায়গা জুড়ে কোনো একটি বিশেষ প্রকারের গাছ লাগায় অনেকগুলো লোকের খাদ্যের চাহিদা মেটাবার জন্য, তখন তাকে বলা হয় ফসল। আমি আবারও বলছি, যখন কোনো এক কৃষক কোনো একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে, আমরা কি দেখি অনেকটা জায়গা জুড়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, কোনো একটি কৃষক কোনো একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে যখন একই ধরনের গাছ লাগায়, কেন? অনেক লোকের খাদ্যের চাহিদা নিবৃত্তির জন্য, খাদ্যের চাহিদা মেটাবার জন্য, তখন তাকে আমরা ফসল বলি।
ধান কি করা হয়, একজন কৃষক অনেক জায়গায় অনেকটা জমি জুড়ে শুধু ধানই ধান লাগায়, অন্য কোনো কিছু লাগায় না। কেন লাগায়? এই ধানগুলি থেকে পরবর্তী সময় কি হয়, আমরা চাল পাই, চালের থেকে আমরা ভাত পাই, আমাদের খিদা নিবৃত্তি হয়, তাই না? সেম কিন্তু গম। তাহলে এগুলি কি হচ্ছে, এগুলি হচ্ছে ফসল। কেননা এখানে কোনো একজন কৃষক একটি বিস্তীর্ণ জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদকে লাগায়। কেন লাগায়? অনেক লোকের খাদ্যের চাহিদা মেটাবার জন্য, তাই তাকে বলা হচ্ছে ফসল। তাহলে আমরা ফসল কি কিন্তু আমরা জানলাম। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে ফসল কাকে বলে, তাই না? তাহলে আমরা ফসল যেহেতু জানলাম, এবার ফসলের ব্যবস্থাপনা এবং উৎপাদন নিয়ে আমাদের একটু ভাবতে হবে। প্রথমে আমরা ভাবি উৎপাদন প্রক্রিয়া সম্বন্ধে, তাই না? দেখো, ফসলের যে উৎপাদন প্রক্রিয়া তা কিন্তু কতগুলি পর্যায়ক্রমিক স্তরে স্তরে চলে। প্রত্যেকটা স্তরে কিন্তু কিছু কিছু ঘটনা বর্তমান। আমরা সেই ঘটনাগুলি সম্বন্ধে একটু আলোচনা করব। প্রথম হচ্ছে কি জানো তো, কি মাটি প্রস্তুত করা। তুমি যখন বাসায় কোনো গাছ লাগাও, বা তোমার বাবা যখন বাসায় কোনো গাছ লাগায়, বা স্কুলে যখন আমরা বৃক্ষরোপণ করি, আমরা কি করি, আমরা যেখানে গাছ লাগাবো সেখানে মাটিটাকে কি করি, আমরা সেখানে আমরা একটা গর্ত বানাই, তাই তো, গাছটা লাগাবার জন্য। এবার মনে করো একটা কৃষক অনেকটা জায়গা জুড়ে সে একই ধরনের ফসল লাগাবে, তাকেও তো কিছু না কিছু কাজ করতে হবে, তাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয়। ফসল উৎপাদনের প্রথম পর্যায় হচ্ছে কিন্তু মাটিটাকে প্রস্তুত করা। মাটিটা কেন প্রস্তুত করতে হবে, বিশাল বড় একটা প্রশ্ন। খুব সহজ উত্তর কিন্তু। আমরা একটু গাছের ছবিটা একটু এঁকে নেই, দেখবে একদম তোমরা দেখবে এখন শিখে ফেলছো কেন মাটি প্রস্তুত করতে হয়। মনে করলাম একটা গাছ, এখানে মাটি আছে, একটা গাছ আমি লাগালাম মনে করলাম, ঠিক আছে? এখানে তাহলে কি হয়, আমরা কি জানি, আমরা তো পড়াশোনা করেছি এই গাছের বিভিন্ন অংশ নিয়ে, আমরা তো জানি, আমরা ক্লাস 6-7 পড়েছি। তাহলে এখানে কি থাকবে, গাছের মূল থাকবে। এবার যদি এই মাটিটা যদি খুব শক্ত হয়, তাহলে মূল কি এখানে প্রবেশ করতে, খুব শক্ত শক্ত যদি মাটি থাকে এখানে, তাহলে মূল কি প্রবেশ করতে পারবে এদিকে? পারবে না তো, তাই না? এবং যদি এখানে প্রবেশ করতে না পারে, তাহলে এখান থেকে সে জল কি করে নেবে? পারবে না তো, না? এবং এই জল যদি না নেয়, তাহলে উদ্ভিদের বৃদ্ধি হবে না। কেননা আমি কি জানি, কেননা উদ্ভিদের বৃদ্ধির জন্য জলের প্রয়োজন, 1 নম্বর। তাহলে জলের জন্য। দ্বিতীয় নম্বর কি হয়, মাটিটা যদি তোমার খুব শক্ত হয়, তাতে কি জানো তো, অক্সিজেন থাকতে পারে না অনেক সময়, তার এই মূলের শ্বাসকার্যেরও কিন্তু অসুবিধা হতে পারে কিন্তু। তাহলে অক্সিজেনের জন্য। তাহলে এই জিনিসগুলির জন্য আমাকে কি করা উচিত, এই মাটিটাকে আমার কি করা উচিত, এই মাটিটাকে আমার ভেঙে আমি ঝরঝরা করে দেব। মাটিটাকে ভেঙে আমি একদম নরম করে দেব। যখন মাটিটাকে ভেঙে আমি নরম করে দিলাম, তখন কি হলো, তখন এই যে উদ্ভিদের মূলটা একদম খুব সহজভাবে মাটির গভীরে প্রবেশ করতে পারবে। মাটির গভীরে প্রবেশ করতে পারলো, এবং তখন কি হবে, তখন সে জল সংগ্রহ করতে পারবে, তার শ্বসনে তার সাহায্য হবে। এজন্য মাটিটা প্রস্তুত করা খুব প্রয়োজন। এইতে গেল একটা উত্তর। কি কেন প্রয়োজন আমরা এখানে শিখে ফেললাম। দেখো কেন প্রয়োজন আমি আবারও বলছি, এই যে তার জলের জন্য আর অক্সিজেনের জন্য, 1 নম্বর শিখে ফেললাম আমরা। দ্বিতীয় নম্বর কারণ কি হতে পারে, মনে করো এই যে কোন আগে তো এখানে উদ্ভিদ ছিল, তাই না? কোন উদ্ভিদ মনে করো এখানে পচে গেছে, কোন একটা উদ্ভিদ এখানে পচে গেছে, ঠিক না? কোন উদ্ভিদ এখানে পচে গেছে, উদ্ভিদের পাতাটা এখানে পচে গেছে। উদ্ভিদ যখন পচে যায় তখন কি হয়, আমরা পড়াশোনা করেছি, আমরা জানি তো, আমরা কি হয়, উদ্ভিদ যখন পচে যায় তখন সে হিউমাসে পরিণত হয়, তাই না? হিউমাসে পরিণত হয়। এই হিউমাসটা কোথায় গিয়ে মেশে, হিউমাসটা এখানে গিয়ে মেশে, তাই না? এবার যখন আমি এই মাটিটাকে একটু ভেঙে দেব, গুড়গুড়া করে দেব, তখন কি হবে, হিউমাসটা শুধুমাত্র আর উপরে থাকবে না, তখন হিউমাসটা মাটির এদিকে সেদিকে সবখানে কি হবে, সে মিশে যাবে হিউমাসটা।
এবার হিউমাসটা যখন মিশে গেল তখন কি হলো, তখন মাটির উর্বরতা বৃদ্ধি পেল এবং উদ্ভিদ সেই হিউমাস থেকে তার পরিপোষক কি করতে পারলো, সংগ্রহ করতে পারলো। কিন্তু যদি হিউমাসটা এখানে থাকতো, শুধু মাটির উপরে থাকতো, তাহলে কি থাকতো, জল এসে হয়তোবা হিউমাস থেকে ভাসিয়ে নিত, উপরের লেয়ারটা কি হতো, ক্ষয় পেয়ে যেত। কিন্তু যেহেতু এখন মাটিটাকে আমি কি করেছি, আমি মাটিটাকে মাটির সঙ্গে যে মাটির উপরের লেয়ারটা নিচের লেয়ারটা মিশিয়ে এক করে দিয়েছি ওই কর্ষণের সময়, তখন কি হয়েছে, তার ফলে মাটির মধ্যে যে বিভিন্ন পরিপোষক ছিল, হিউমাসগুলি ছিল, সেগুলি কি হয়েছে, মাটির মধ্যে সঠিকভাবে মিশে গেছে। তাহলে হিউমাসের মিশ্রণের ফলে, মিশ্রণের জন্য প্রয়োজন। এইখানে জানো তো কিছু অণুজীবী এবং এছাড়া আরেকটি প্রাণী কিন্তু আমাদের সাহায্য করে। কিছু কিছু অণুজীবিত ব্যাকটেরিয়া আছে, এছাড়া অন্যান্য একটি প্রাণী আছে যারা কিন্তু সাহায্য করে। প্রাণীটার নাম কি, কেঁচো। কেঁচো যেহেতু মাটির এই মিশ্রণের জন্য সাহায্য করে, তাই কেঁচোকে কি বলা হচ্ছে, কৃষকের বন্ধু বলা হচ্ছে। তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যে কাকে কৃষকের বন্ধু বলা হয়, বলা হয় কেঁচোকে। কেঁচোকে কৃষকের বন্ধু বলা হয় কারণ ওই কেঁচো কি করে, এই মাটিগুলিকে সঠিকভাবে মিশিয়ে দিতে সাহায্য করে। মাটির বিভিন্ন লেয়ারগুলিকে, মাটির বিভিন্ন পরিপোষকগুলিকে কি করে, সঠিকভাবে মিশিয়ে দিতে সাহায্য করে। এবার মাটি যতটা উর্বর হবে, মাটি যতটা পরিপোষক তত্ত্বতে সমৃদ্ধ হবে, তত কিন্তু কি হবে, ওইখানে যে আমি উদ্ভিদ লাগাবো বা যে ফসল লাগাবো, সেই ফসলের চাষ কিন্তু তত ভালো হবে, তাই না? তাহলে এই তো গেল। এবার কোন কোন মাটি হয়তো খুব শক্ত হতে পারে, ওই সময় আমাকে কি করা প্রয়োজন, তাকে কর্ষণের পূর্বে আমাকে জল দিয়ে একটু ভিজিয়ে নেওয়া উচিত। জল দিয়ে ভিজিয়ে নিলে কি হয়, তাকে আমি খুব সহজে ইজিলি আমি তাকে কর্ষণ করতে পারবো। তোমরা এখন এই কিছুক্ষণ ধরে একটা ওয়ার্ড শুনছো, কর্ষণ। কি কর্ষণ? কর্ষণ হচ্ছে এই যে মাটিকে যে মিশিয়ে দিচ্ছি আমরা লাঙ্গলের সাহায্যে, একে বলা হচ্ছে কর্ষণ। আমরা একটা ছবি দেখি, চলো। এই দেখো ছবিটা আমি তোমাদের দেখালাম, এটা ছবি দেখো। এখানে দেখো তিনটা ছবি আছে কিন্তু এখানে। প্রথম ছবিটা কি হচ্ছে, একজন কৃষক সে লাঙ্গল দিয়ে জমিতে চাষ করছে। দেখো প্রথমে সে কি করছে, সে মাটিটাকে একদম পরিষ্কার করছে। সে দেখো মাটিটাকে কি করছে, সে মাটিটাকে ভেঙে দিচ্ছে, গুঁড়ো গুঁড়ো করছে। সেকেন্ড ছবিতে কি আছে দেখো, সেকেন্ড ছবিতে একটা লাঙ্গলের ছবি দেখানো হয়েছে। থার্ড ছবি একটা ট্রাক্টরের ছবি। আমরা এখন এই যে কৃষিকাজে এই যে মাটির যে মিশ্রণ, এই মাটিটাকে যে আমি প্রস্তুত করছি, এইখানে কি করে আমাদের কতগুলি যন্ত্র সাহায্য করে তা নিয়ে আমরা একটু জানবো। আমরা ছবিটা একটু আবার দেখে নিই। প্রথম ছবিটা কি দেখেছিলাম আমরা, একটা কৃষক কি করছে, একটা বলদের সাহায্যে সে লাঙ্গল দিয়ে মাটিটাকে কি করছে, মিশ্রণ করছে। পরের ছবিটা কি দেখাও, দেখো তোমরা দেখা একটা শুধু লাঙ্গলের ছবি আমি তোমাদের দেখিয়েছি। এরপরে দেখা একটা ট্রাক্টরের ছবি আছে, তাই না? এবার চলো আমরা একটু এই মাটি প্রস্তুতের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলি কি একটু আমরা আলোচনা করি। দেখো কত সহজ, তাই না? আমরা কিন্তু শিখে ফেলছি, তাই তো? আমরা তো এই জিনিসগুলি দেখি তো আমরা, তাই না? লাঙ্গল কি? লাঙ্গল হচ্ছে একটা এরকম ত্রিকোণ আকৃতি একটা যন্ত্র। এই হচ্ছে লাঙ্গল। এই যে অংশটা, ফলাটা, এটা মাটির মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে? এবং যখন কৃষক টানে, ওই যে কৃষক যখন বলদকে ইয়ে করে এগিয়ে নিয়ে যায়, তখন কি হয়, সেই লাঙ্গলটাও চলতে থাকে। এর ফলে কি হয়, এই মাটিটা আছে না, সেই মাটিটা, যে মাটিগুলি তখন কি হয়, ঝরঝরা হয়ে যায়, ভেঙে ঝরঝরা হয়ে যায়। আগে আমরা সাধারণত লাঙ্গল দিয়ে আমরা মাটি প্রস্তুত করতাম, কিন্তু এখনকার এই সময়ে বর্তমানে তো কি হয়েছে, প্রযুক্তি অনেক উন্নত হয়েছে, তাই না? আমরা এখন কি করি, আমরা ট্রাক্টরের সাহায্যে আমরা মাটি প্রস্তুত করি। কেন ট্রাক্টরের সাহায্যে মাটি প্রস্তুত করি, কেন লাঙ্গলের সাহায্যে না? তোমাদের কিন্তু প্রশ্ন আসতেই পারে। কি বলবে উত্তর, কি হবে? আমরা একটু ভাবি, আমরা পারবো আমরা। কেননা জানো তো, ট্রাক্টরে কি হয়,
ট্রাক্টরে সময়টা কম লাগে, খুব কম সময়ে আমরা অনেক জায়গা আমরা কি করতে পারি, আমরা মাটিটাকে প্রস্তুত করতে পারি। দ্বিতীয় নম্বর, এখানে কিন্তু ওই যে পরিশ্রমটা যেটা ছিল এতদিন কৃষকের লাঙ্গলের সাহায্যে খুব পরিশ্রম হতো, সেই পরিশ্রমটা কিন্তু এখন হয় না। যেহেতু আমরা প্রযুক্তির সাহায্য নিয়েছি আমরা এখন, সেখানে আমাদের পরিশ্রমটাও বেঁচে যায় কৃষকের, এবং খুব কম সময়ে সে অনেকটা জমি সে কি করতে পারে, সে চাষ করতে পারে, সে ওই মাটিটাকে সে প্রস্তুত করতে পারে। প্রযুক্তি আমাদের কি দিচ্ছে, প্রযুক্তি আমাদের পরিশ্রমকে অনেকটা কমিয়ে দিচ্ছে, তাই না? তাহলে আমরা প্রথম পর্যায়ে কি জানলাম, প্রথম পর্যায়ে আমরা শিখে ফেললাম, আমরা এখানে একটু লিখে রাখি, তোমরা দেখবে এই তারপর শেষ করতে করতে আমরা সব শিখে ফেলেছি আমরা মাটি প্রস্তুত করণ। তাহলে কিন্তু আমরা মাটি প্রস্তুতিকরণ আমরা শিখে ফেললাম। এরপরে দেখো আমাদের বইয়ে আছে, আমরা কি করব, আমরা দেখো আমরা কিন্তু বইটা আমরা বারবার কিন্তু ফলো করবো, বারবার বলছি। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কিন্তু ওই পয়েন্টটা লিখে রাখো। এখন 40 মিনিট বাদে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, প্রশ্ন করবে, আমি উত্তর দেব তোমাদের, ঠিক না? আর কোনো ভয় পাবে না, তোমরা এক্ষুনি শিখে ফেলবে। বারবার বলছি খুব সহজ, তোমাদের চারপাশে যা ঘটছে তাই কিন্তু এই চ্যাপ্টারটা। এরপরে পাঠ হচ্ছে কি আমাদের বীজ বপন। তাহলে আমাদের মাটি তো প্রস্তুত হয়ে গেল, এবার আমাদের কি চাই, সেই মাটিতে আমাদের প্রয়োজন মতো, চাহিদা মতো আমাদের বীজ আমাদের লাগাতে হবে। এবার বীজ কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কিন্তু আমরা যখন মনে করো কৃষক, কোনোদিন কৃষক সে কোনো একটা জায়গাতে সে ধান লাগাবে, তখন তার কি করা উচিত, সে কিন্তু ভালো ধানগুলি নেবে। সার্টিফাইড সিড সেন্টার আছে এখন, এই সার্টিফাইড সিড সেন্টারগুলি থেকে সে উন্নত গুণমান সমৃদ্ধ সে ধানের বীজ সে কিনে নেবে, ঠিক না? কেন উন্নত গুণমান? আমি কি চাইবো, আমি চাইবো এরকম ধরনের আমার ফসল আমার হোক, আমার যে ফসলে আমার রোগের সম্ভাবনা থাকবে না, যে ফসলে খুব বেশি উৎপাদন হবে, তাই তো বিভিন্ন সার্টিফাইড সিড সেন্টারগুলির থেকে কিন্তু কৃষকরা এই খুব কমে সহজে কিন্তু তারা উন্নত গুণমান সম্পন্ন সেই বীজ কিনতে পারে। কিন্তু এই উন্নত গুণমান সম্পন্ন বীজগুলির মধ্যে কোনো কোনো সময় হয়তোবা কিছু বীজ নষ্ট থাকতে পারে। আমি কি করে বুঝবো যে কোন বীজটা ভালো কোন বীজটা খারাপ? এটা খুব সহজ পরীক্ষার সাহায্যে আমরা চলো দেখি। দেখো আমি একটা জলের গ্লাস নিয়েছি, ঠিক তো? এই জলের গ্লাসে আমি ধান ফেলছি, ধানের আমি বীজ নিয়ে এসেছি। এবার ফেলার পরে আমি কি করলাম, আমি একটু নেড়ে দিলাম, একটু সময় নেড়ে দিলাম। কি দেখলাম দেখো কিছু বীজ কিন্তু নিচে পড়ে গেছে গ্লাসের, এবং কিছু বীজ কিন্তু উপরে ভেসে আছে। সবগুলি তো একই জায়গা থেকে নেওয়া হয়েছিল, একই ধানের থেকে নেওয়া হয়েছিল, ধানের বীজ নেওয়া হয়েছিল, কিন্তু কিছু বীজ নিচে জলের নিচে পড়ে আছে এবং কিছু বীজ কি হয়েছে, জলের উপরে ভেসে বেড়াচ্ছে। এই পরীক্ষাটা কেন আমি করলাম, বা এর কেন এখানে এই চ্যাপ্টার প্রসঙ্গে কেন এই করা হলো? তোমাদের কিন্তু এই টেক্সট বুকে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা তোমাদের আছে, কিন্তু নিজে করো তোমাদের আছে। কেন করলাম? উত্তর খুব সহজ। যখন কোনো বীজ ভালো হবে তখন সে ভারী হবে, তাই সে কি করবে, জলের নিচে নেমে যায়। এবং যেই বীজগুলি পোকা বা বিভিন্ন ইনসেক্টের সাহায্যে আক্রান্ত হয়েছে, এগুলি কি হবে, এগুলি ভেতরটা ফাঁপা হয়, ফলে এগুলি কি হয়, জলের উপরে ভাসে। আমরা যখন ছোটবেলা আমরা যখন সাঁতার কাটতে যেতাম কি করতাম, আমরা টায়ার নিতাম না, সাইকেলের টায়ার বা বিভিন্ন গাড়ির টায়ার নিতাম না। কেন নিতাম আমরা? ওগুলি কি করতো, ফাঁপা ছিল, তাই আমাদের ভাসতে সাহায্য করতো, তাই তো, তাই না? এখানেও কিন্তু সে একই প্রিন্সিপাল। এই যে বিচিগুলি তোমাদের একটা বিচি তোমাদের দেখাচ্ছি আমি, এই যে বিচিগুলি এদের দেখবে ভেতরটা ফাঁপা, কিচ্ছু নেই এদের ভেতরে, ফলে কি হচ্ছে, এরা ভেসে বেড়াচ্ছে। কিন্তু যে বীজগুলি আমার ভালো ছিল, যে ধানের বীজগুলি ভালো ছিল, যার ভেতরে কিছু ছিল, মাল ছিল, মশলা ছিল, মানে ধানের যে কটিলেডেন্টটা ছিল, সেই বীজগুলি কিন্তু ভারী হওয়ায় নিচে পড়ে গেছে, তাই না? তাহলে আমার কিন্তু বীজ বপনের পূর্বে প্রথমে কি করতে হবে, আমাকে কিনতে হবে উচ্চ গুণমান সম্পন্ন
গুণমান সম্পন্ন আমি বীজ আমি নেব। আমি দ্বিতীয় পয়েন্ট কি করব, দ্বিতীয় কিন্তু আমি বীজ আমি নির্বাচন করব। কেননা বীজ নির্বাচন না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার কোন বীজটা আমার ভালো ছিল, তাই না? তাহলে কিন্তু আমরা এই জায়গাটা আমরা পড়লাম, ঠিক তো? এবার বীজ বপনের পরে কি আসলে এই সময়টা কি করে করব আমরা? এখানেও কিন্তু আমরা কি করি, আমরা ট্রাক্টরের সাহায্যে কিন্তু আমরা বীজ বপন করতে পারি। ঠিক আছে, এই ট্রাক্টর আগে তো মানে আগে কি ছিল, কতগুলো শঙ্কু আকৃতির স্ট্রাকচার ছিল, এগুলির সাহায্যে এখানে বীজ ঢালা হতো আর বীজ এরকম একদম মাটির ভেতরে ভেতরে গেঁথে যেত। এখন ট্রাক্টরের সাহায্যে আমরা বীজ বপন করি। এবার আমরা তো বীজ কিনে আনলাম, বীজকে আমরা চিনলাম যে কোন বীজটা ভালো, তাই না? আমরা দেখলাম এটা পরীক্ষা করে। কিন্তু বীজ বপনের সময় আমাদের কিন্তু কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হবে। কি? আমরা যারা ধানের জমি দেখেছি, আমরা সবাই দেখেছি, আমরা কি দেখেছি, মনে করে ধানের জমি আমি এখানে এঁকে নিলাম। জমিতে কি করা হয়, ধানের চারাগুলিকে সারিবদ্ধভাবে লাগানো হয়। ধানের চারাগুলি আমরা আঁকলাম, এখানে এঁকে নিলাম, ঠিক আছে? ধানের চারা এখানে আমি এঁকে নিলাম, সারিবদ্ধভাবে লাগানো হয়। এবং ধানের চারাগুলির মধ্যে দেখো একটা ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে না। কেন মেনটেন করা হচ্ছে? এই ধানের যখন বীজগুলি লাগানো হবে তখন কিন্তু এই ধানের বীজগুলি মাটির মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর পর পর ধানের বীজ কিন্তু লাগানো হয়। কেন লাগানো হয়? খুব সহজ, এই বীজগুলি তো একটা সময় পরে কি হবে, অঙ্কুরোদ্গম করে ধানের চারায় পরিণত হবে, তাই না? এবার যখন এই চারাগুলি বড় হবে তখন এরা যদি খুব পাশাপাশি থাকে তাহলে কি হয় জানো তো, এদের বৃদ্ধির জন্য সুবিধা হয় না। এরা পরিবেশের বিভিন্ন পরিপোষক তত্ত্বের জন্য কি করে, কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে, ফলে এদের বৃদ্ধিতে ব্যাহত হয়, অসুবিধা হয়। তাই যখন ধানের বীজ বা যে কোনো ফসলের বীজ আমি লাগাবো, আমাকে সারি ধরে নির্দিষ্ট গ্যাপে অন্তর 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 আমাকে কিন্তু সেই বীজগুলি লাগাতে হয়। একই কারণ, কেন যখন এই বীজগুলি থেকে অঙ্কুরোদ্গমে পড়ে আমার ফসল বেরিয়ে আসবে, চারা বেরিয়ে আসবে, ফসলের চারা, সেই চারাগুলি যখন বৃদ্ধি হবে তখন বৃদ্ধির সময় যাতে কোনো রকম তাদের অসুবিধা না হয়, বায়ুর জন্য অসুবিধা, পরিবেশক তত্ত্বের জন্য যাতে কম্পিটিশন করে এরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়, তাই আমাদের এই স্পেশাল ডিস্টেন্সিং গুলি মেনটেন করে কিন্তু এই ধানের বা যে কোনো ফসলের বীজ আমরা বপন করি। তাহলে কিন্তু আমরা দেখো কি সহজ, তোমরা কিন্তু দেখেছো তো, তোমরা ধানের বীজ কি করা হয়, একটা নির্দিষ্ট অন্তর অন্তর লাগানো হয়। ঢেঁড়স বা যে কোনো কিছুর কি করা হয়, একটা নির্দিষ্ট অন্তর অন্তর কিন্তু আমরা লাগাই, তাই না? তোমাদের মনে এই যে প্রশ্নগুলি ছিল এখন, কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু এগুলি থেকে তোমরা কিন্তু কি হচ্ছে, তোমরা কিন্তু নিজেরাই দেখো উত্তর শিখে ফেলছো। এবার ধানের তোমরা বীজ লাগালাম, এবার বীজ লাগানোর পরবর্তী প্রক্রিয়াটা কি, তোমরা কিন্তু আবার তোমাদের বইয়ের পেজগুলি তোমরা কিন্তু খোলো, তোমরা কিন্তু আমি বারবার বলছি, তোমরা কিন্তু যখনই আমি প্রত্যেকটা পয়েন্ট বলছি, পয়েন্টের সঙ্গে সঙ্গে এরপরে ওই পয়েন্টটা তোমরা লাগিয়ে নাও, এবং তোমরা ওইখানে যদি কোনো প্রশ্ন থাকে খাতায় বা বইয়ের ওইখানে লিখে রাখো, আমাকে প্রশ্ন করবে। এবার বীজ বপনের পরে বীজ থেকে তো কি হলো, কিছুদিন পরে কি হবে, ফসলের যে চারা গাছ বেরিয়ে আসবে, তখন আমাদের কি প্রয়োজন, সার প্রয়োজন, সার প্রয়োগ করা, ঠিক না? এই সার প্রয়োগ করা কেন প্রয়োজন? দেখো, আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, ওই সময় কি দিয়েছে আমাদের মা বাবারা, ফ্যামিলি মেম্বাররা, আমাদের ভালো পরিপোষক খাদ্য দিয়েছে, সুষম খাদ্য, আমরা সবসময় বলি সুষম খাদ্য দিয়েছে, তাই না? তাই তো আমাদের বৃদ্ধিটা ভালো মতো হয়েছে। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, তাদের যখন বৃদ্ধি হয় তাদের পরিপোষক তত্ত্ব প্রয়োজন। পরিপোষক তত্ত্বগুলি কোত্থেকে পাবে, ওই সার হিসাবে তারা পায়। এই সারের থেকে কি করে, এরা তাদের প্রয়োজনীয় খাদ্যের পুষ্টিটা তারা নিয়ে নেয়। এই সার প্রয়োগ কিন্তু খুব একটা ভাইটাল স্টেপ কিন্তু এই ফসল উৎপাদনের এই অংশে। সারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি একটু লিখে নিই আমরা, তোমরা সবাই কি একটা সারের নাম কিন্তু আমরা
শিখে গেছি আমরা ইতিমধ্যে। কি? জৈব সার। আরেকটা সারের নাম আমরা এখন শিখব, কি? রাসায়নিক সার। দেখো আমরা অনেক সময় দেখি না আমাদের যে মানে চাষির ভাইয়েরা কি করে, তারা কতগুলো মেশিনের সাহায্যে পিঠে লাগানো কতগুলো স্ট্রাকচার থাকে, বোতলের মতো স্ট্রাকচার, এগুলো মেশিনের সাহায্যে কি করে, এরা স্প্রে করে, রাসায়নিক স্প্রে করে। একটা নাম বলতে পারি আমরা, সবাই আমরা জানি, কিন্তু আমরা সবাই জানি আমরা ইউরিয়া, এনপিকে। এনপিকে কি জানো তো? নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এইগুলি হচ্ছে কতগুলো রাসায়নিক সার। এই সারগুলি কি করে? উদ্ভিদের মাটিকে উর্বর করে, যে মাটিতে উদ্ভিদটা লাগানো হয়েছিল ফসলের, সে মাটিকে উর্বর করে, এবং মাটি কি করে? সেই মাটি থেকে সেই উদ্ভিদ তার সেই রস শোষণ করে। অন্যদিকে জৈব সার আমরা সবাই জানি। তোমার অনেকের বাসায় আমরা কি করি, আমরা আমাদের যে খাবারটা বা যেগুলি আমাদের জিনিসগুলি নষ্ট হয়েছে সেগুলি কি করি, আমরা কোনো একটা গর্ত করে, বিশেষ করে গ্রামে আমরা দেখেছি কি করা হয়, এই গ্রামে এগুলি গর্ত টর্ত করে এগুলিকে এখানে ফেলে দেওয়া হয়। পরবর্তী সময়ে কি করা হয়, যখন পচে যায় এগুলিকে আমরা নিয়ে আমাদের শস্য ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। এইগুলি হচ্ছে আমাদের জৈব সার, ঠিক না? আমরা একটা নাম জানি তো জৈব সার সম্বন্ধে, ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট কি? ভার্মি কম্পোস্ট জানো তো কি হচ্ছে? কেঁচো আছে না, বিভিন্ন রকমের তোমার নোংরা, মানে বিভিন্ন যে জিনিসগুলি রয়েছে, মনে করো আমাদের বাসার যে খাদ্যদ্রব্য যেগুলি আমরা ফেলে দিচ্ছি, বা তোমাদের নোংরা পচনশীল বায়োডিগ্রেডেবল জিনিসগুলি, গাছের কোনো জিনিসপত্র, যে পাতা টাতা যেগুলি পড়ে থাকে, সব কালেকশন করে একটা বড় একটা এরকম বানানো হয়, ট্রে টাইপের বানানো হয়, আমাদের ট্যাঙ্কি টাইপের বানানো হয়, তার মধ্যে ডাম্পিং করা হয়, এর মধ্যে কেঁচো ছেড়ে দেওয়া হয়। কেঁচো কি করে? ওই পচনশীল জৈব পদার্থগুলিকে এরা খেয়ে নেয়, খেয়ে এগুলিকে তাদের কাস্টিং করে এবং ওইগুলি সারে পরিণত হয়। এগুলিকে বলা হচ্ছে ভার্মি কম্পোস্ট। কেঁচোর সাহায্যে যেহেতু পচনশীল জৈব পদার্থ থেকে পাওয়া যাচ্ছে, তাই এগুলিকে বলা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্ট কিন্তু জৈব সারের মধ্যে পড়ছে। তাহলে সার মূলত কয় ধরনের? দুই ধরনের, জৈব সার এবং রাসায়নিক সার। এই দুই ধরনের সারের মধ্যে আমাদের তুলনা করতে হবে। কেন? দেখো, রাসায়নিক সার সাধারণত ফ্যাক্টরিতে প্রস্তুত করা হয়, ঠিক আছে, রাসায়নিক পদার্থ থেকে তৈরি এগুলো। অন্যদিকে জৈব সার কিন্তু তোমরা বা আমরা যে কোনো বাড়িতে কিন্তু আমাদের জৈব সার প্রস্তুত করা সম্ভব, ঠিক না? রাসায়নিক সারে কিন্তু কতগুলি ক্ষতিকর দিক বর্তমান। কি ক্ষতিকর দিক বর্তমান? মনে করো, আমি তোমাদের দেখো কত সহজ, এবং আমরা একটু যদি বারবার জিনিসটাকে দেখি আমরা এখনই শিখে ফেলবো। মনে করো একটা জমি আছে, এখানে ধান গাছ লাগানো হয়েছে, ধান গাছ বেড়েছে, ঠিক আছে? এই জমিতে তুমি রাসায়নিক সার অ্যাপ্লাই করেছো, তুমি এনপিকে দিয়েছো, তুমি এতে ইউরিয়া দিয়েছো, ঠিক না? এই এনপিকে ইউরিয়া কোথায় আছে? এই মাটিতে আছে। এই মাটিটার মধ্যে এই এনপিকে ইউরিয়াগুলি মিশে গেছে। এবার যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, একদিন খুব বৃষ্টি হলো, এই সব এনপিকে ইউরিয়া কি হবে? জলের সঙ্গে মিশে যাবে। মিশে এগুলি কি হবে? এগুলি আস্তে আস্তে কোনো একটা পুকুরে চলে আসবে, বা কোনো একটা জলের যে উৎসগুলো বা স্রোতগুলো সেখানে চলে আসবে। এসে কি করবে? এখানে যে মাছ থাকে, এই মাছগুলি কিন্তু এই সারের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই মাছগুলি কোথায় যাবে? মাছগুলি যাবে টু হিউম্যান। আমরা এই মাছগুলিকে কি করি? আমরা গ্রহণ করি, করি না? আমরা করি তো। তাহলে এই যে এনপিকে, রাসায়নিক পদার্থ এনপিকে, ইউরিয়া, এগুলি কি হচ্ছে? এগুলি দেখো যখন বৃষ্টি হচ্ছে জলের সঙ্গে মিশে এগুলি কি হচ্ছে? মাছের মাধ্যমে
আলটিমেটলি কিন্তু আমাদের শরীরে আসছে, এসে কিন্তু আমাদের বিষক্রিয়া হচ্ছে। কিন্তু হয়তোবা এই সারগুলি মাটির উর্বরতা বৃদ্ধি করেছে, কিন্তু যদি আমরা অন্যভাবে ভাবি, এগুলি কিন্তু আমাদের এনভায়রনমেন্টের জন্য কিন্তু ক্ষতিকারক। কিন্তু অন্যদিকে যদি আমি জৈব সারের কথা ভাবি, জৈব সার, যে কোনো জৈব সার, এই যে ভার্মি কম্পোস্ট বললাম, বা হিউমাস যদি ভাবি আমি, এগুলি কিন্তু পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকারক না। কিন্তু এরা পরিবেশকে ভালো রাখে, সুস্থ রাখে, ঠিক তো? এজন্য কিন্তু আমাদের রাসায়নিক সারের যে ব্যবহার আমরা করব, অবশ্যই করব, কিন্তু আমরা সচেতনভাবে করব। আমরা এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে, পরিবেশকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত না করি, এটা আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আমাদের, ঠিক না? তাহলে আমরা জৈব সার এবং রাসায়নিক সারের পার্থক্য একটু বুঝতে পারলাম। অন্যদিকে জৈব সার কিন্তু আমাদের জন্য অপেক্ষাকৃত বেশি ভালো, এই মাটির জন্য অপেক্ষাকৃত বেশি ভালো। কেন? প্রথম হচ্ছে, জৈব সার মাটিকে সছিদ্র করে। ওই কি বললাম, একটু আগে বলেছিলাম না, ওই যে মাটি প্রস্তুতকরণ, মাটিকে সছিদ্র করে, ঝুরঝুরে করে দেয়। এর ফলে কি হয়, মাটির মধ্যে মূলের প্রবেশ সহজ হয়। দ্বিতীয় নম্বর কি হতে পারে, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। মাটিতে যে জল ধারণ ক্ষমতা বৃদ্ধি, তার ফলে কি হবে, উদ্ভিদের মূল সহজে কি করতে পারে, সে জলটা সে পেতে পারবে, তাকে কষ্ট করতে হবে না উদ্ভিদের মূলকে, ঠিক না? তৃতীয় নম্বর কি, জৈব সার কিন্তু খুব সহজ সুলভ এবং তুমি নিজের বাসায় প্রস্তুত করতে পারবে। এগুলি কিন্তু জৈব সারের কতগুলো আমার সুবিধা, যা কিন্তু রাসায়নিক সারকে কিন্তু সে থেকে আমরা বেশি কিন্তু জৈব সারকে প্রেফার করবো। আমাদের কিন্তু পরীক্ষায় আসতেই পারে জৈব সারের সুবিধাগুলি কি, রাসায়নিক সার কেন ব্যবহার করব না, তাই না? আমরা কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু আমরা মাথায় রাখবো আমরা। তাহলে কিন্তু দেখো, আমরা এই জায়গাটা কিন্তু বুঝলাম যে কেন আমরা জৈব সার এবং রাসায়নিক সারের ব্যাপারটা আমরা আমাদের চ্যাপ্টারে দেওয়া হয়েছে, তাই না? খুব সহজ। তোমাদের আমি আবারও বলছি, যদি প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করবে, তোমরা কিন্তু একদম ভয় পাবে না। চ্যাপ্টারটা তো খুব সহজ, খুবই সহজ চ্যাপ্টার। তাহলে আমাদের সার প্রয়োগ করা হয়ে গেল। এরপর কি হতে পারে সার প্রয়োগের পরে? দেখো, একদম সহজ। দেখো, সার প্রয়োগ তো হয়ে গেল, এবার সার প্রয়োগের পরে কি আমাদের, আমরা যখন গাছ লাগাই, সারটা দিই, আমরা কি করি, একটা কাজ খুব আমরা খুব করি না, আমরা জলসেচ। আর কি কাজ করি আমরা? জলসেচ। ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, জলসেচ। কেন জলসেচ ইম্পর্টেন্ট? দেখো, এই জলসেচের সাহায্যে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিটা সম্পূর্ণ হয়। এই জলসেচ নিয়ে কিন্তু আমাদের একটু মাথায় ভাবতে হবে। জলসেচ কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট স্টেপ কিন্তু এখানে আমাদের। জলসেচগুলি কেন ইম্পর্টেন্ট? প্রথম হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু প্রশ্ন করো, তোমরা, ঠিক আছে? আমি আবারও বলছি, প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করো, আমি তোমাদের উত্তর দেবো, তোমাদের ভয় পাবে না একদম। আর চ্যাপ্টারটা এত সহজ, খুব সহজ, তোমরা তো এখানেই শিখে ফেলেছো। তোমরা যখন দেখা হবে তখন দেখবো, আমরা হয়তো জানবো তোমরা সব শিখে ফেলেছো, তাই না? উদ্ভিদের বৃদ্ধির জন্য জলসেচ প্রয়োজন। হ্যালো হ্যালো তোমাদের এই যে জলসেচ কেন? উদ্ভিদের বৃদ্ধির জন্য। আমরা তো ক্লাস 6-এ জানি, 7-এও জানি আমরা, যে উদ্ভিদ একটা প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য প্রস্তুত করে, কি? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস প্রক্রিয়া একটা আবশ্যক কি ছিল? জল ছিল। তাহলে এই জলের জন্য, এই জল কোথায় কেন প্রয়োজন? উদ্ভিদের বৃদ্ধির জন্য, 1 নম্বর। দেন এই জল কি করে? উদ্ভিদকে কিন্তু তার উদ্ভিদের যে মূলগুলিকে, সেই মূলগুলিকে সাহায্য করে, বৃদ্ধিতে সাহায্য করে। এবার এই জলসেচের জন্য কিন্তু আমাদের কতগুলো প্রক্রিয়া আমাদের বর্তমান, আমরা এই প্রক্রিয়াগুলির সম্বন্ধে একটু দেখবো। আমরা এই জলসেচের কতগুলি প্রক্রিয়া আছে, আমি তোমাদের দুটো প্রক্রিয়ার মধ্যে একটু বলবো। একটা হচ্ছে ড্রিপ ইরিগেশন, আর একটা হচ্ছে আমাদের চাকতি পদ্ধতি। খুব সহজ, আমরা একটু দেখবো ব্যাপারটা। দেখো, তোমাদের একটা ছবি আছে, দেখাবো তোমাদের, একটু দাঁড়াও। দেখো,
এই ছবিটা তোমাদের দেখা যাচ্ছে একটা ড্রিপ ইরিগেশনের ছবি, আমি দেখালাম তোমাদের। এখানে দেখো তোমাদের ছবি দেখানো হচ্ছে ড্রিপ ইরিগেশনের ছবি। এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। এই ড্রিপ ইরিগেশনটা কি আসলে? আমরা জলকে কিন্তু একটা কথা বলি, কি বলি আমরা জলকে, জলের সঙ্গে কিটা কথা বলি আমরা, শব্দ লাগাই আমরা অনেক সময়, জল সম্পদ লাগাই না আমরা একটা শব্দ, জল সম্পদ। জলকে কিন্তু সম্পদ বলা হচ্ছে। এখন যদি কাউকে সম্পদ বলা হয় তাকে কি করতে হবে? তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। জল যেহেতু সম্পদ, সেখানে ওই ড্রিপ ইরিগেশন যে বললাম তার কথা চলে আসে। ড্রিপ ইরিগেশন, ড্রিপ ইরিগেশন কি আমি মানে একে দেখাচ্ছি, খুব সহজ। তোমরা যদি ছবিটা আবার একটু দেখো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো কি হয়েছে, অনেকগুলো এই সবজি বা কিছু ফসল লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। আমি এখানে এঁকে নিলাম। প্রত্যেকটা এই যেখানে লাগানো হয়েছে রো, এই রোর পাশে করে একটা করে টিউব আছে। ঠিক তো? দেখো আছে কিন্তু, তুমি দেখো টিউবগুলি কানেক্টেড থাকে। এবার টিউবগুলোর প্রত্যেকটা যেখানে উদ্ভিদটার মূল আছে তার এখানে উদ্ভিদটা কি টিউবটা হোল করা হয়েছে। প্রত্যেকটা যেখানে উদ্ভিদের মূল সেখানে সেখানে টিউবটাকে হোল করা হয়েছে। দেখো তোমরা দেখো ছবিটা দেখো। এবার এখানেটা আমি দেখো বোর্ডে দেখো, এখানে যেটা কমন ট্যাঙ্ক, এই কমন ট্যাঙ্কের থেকে জল ছাড়া হয়। ফলে কি হবে, জল এখান থেকে এদিকে যাবে, গিয়ে টিউবটাতে যাবে, যাবে তো যখন যাবে যেখানে যেখানে হোল সেখানে সেখানে কি হবে, জল চুইয়ে চুইয়ে একদম রুটের মধ্যে পড়বে, পড়বে না? পড়বে তো। তাহলে কি হচ্ছে, জল এক উদ্ভিদের মূলের একদম কাছে পৌঁছাচ্ছে। এর ফলে কি হচ্ছে, জলের কিন্তু অপচয় হচ্ছে না। এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন। যেহেতু জল ড্রিপ ড্রিপ বাই ড্রিপ করে পড়ছে, ড্রিপ ইরিগেশন, এখানে জলের অপচয় হচ্ছে না। এই পদ্ধতিটা কিন্তু যেখানে যে সমস্ত জায়গাতে জলের একটু স্তরটা কম আছে সেখানে আমরা অ্যাপ্লাই করে কিন্তু ভালো লাভ হয়। ঠিক তো? তাহলে ড্রিপ ইরিগেশনটা কিন্তু আমরা জানলাম কি। তোমাদের আমি আরেকটা দেখিয়েছিলাম, একটা ছবি তোমাদের আমি এখন দেখাচ্ছি। দেখো তোমরা পরের ছবিটা দেখো। এখানে কি দেওয়া হয়েছে পরের ছবিটার মধ্যে, একটা চাকতির মতো দেওয়া হয়েছে। চাকতিটা চতুর্দিকে ঘুরছে। প্রথম দিকে দেখো, প্রথম ছবিটা কি হচ্ছে, একটা অনেকটা জায়গা জুড়ে চাকতি, এবং পরেরটা দেখো ছোট একটা চাকতি দেওয়া হয়েছে। কি এটা কি দেখি ভাবতে আমি একটু ভাবি, খুব সহজ। মনে করো একটা এরকম জমি আছে, উঁচু নিচু জমি, ঠিক না? এবার উঁচু নিচু জমিতে কি হয়, যখন আমরা ফসল লাগাই, যদি আমি জল দিই উপর থেকে, ফলে কি হবে, এই জল তো আসবে, জলের সঙ্গে কি করবে, সেই ভূমিক্ষয় হয়ে আসবে, তাই না? আমরা জানি কি পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয়টা বেশি হয়, জলের স্তরটা বেশি থাকে। তো এবার জল যদি এভাবে দেই কি হবে, হয়তো উদ্ভিদের মূল জল পাবে কিন্তু জল ভূমিক্ষয় হবে। তাহলে এখানে ভূমিক্ষয় হচ্ছে, জলের অপচয়টা হচ্ছে। কিন্তু যদি আমি এখানে ওইরকম একটা লাগিয়ে দিলাম সাইকেলের মতন, যে যেগুলি নাকি সবসময় ঘুরতে পারে রোটারের মতন, এই জল ঘুরতে ঘুরতে চতুর্দিকে পড়বে না? পড়বে তো। জলের স্প্রিংকলারের মতন জল চতুর্দিকে পড়তে থাকবে। ওই ছবিটা তোমরা দেখেছো তোমরা। ফলে কি দেখো, উদ্ভিদের এই সম্পূর্ণ বিস্তীর্ণ এলাকা জুড়ে যেমন জল পাবে, ঠিক তেমন কিন্তু জলের অপচয়ও কিন্তু হবে না, আবার ভূমিক্ষয়ও কিন্তু হবে না। কিন্তু এই প্রসেসটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজে উদ্ভিদের জল সেচকে যেমন আমরা বজায় রাখতে পারি, ঠিক তেমন ভাবে কিন্তু জলের অপচয়টা কিন্তু আমরা রোধ করতে পারি। তাহলে আমাদের এই ফসল উৎপাদনের যে একটা স্টেপ ছিল, চতুর্থ স্টেপ জলসেচ, তা নিয়ে কিন্তু আমরা জানলাম জলসেচ। ঠিক দেখো কত সহজ, আমরা কিন্তু আস্তে আস্তে শিখে ফেলছি। আমরা প্রশ্ন করবে এরপরে কি হতে পারে, আগাছা দমন। দেখো তোমরা সবাই কিন্তু করো, তোমরা যারা বাড়িতে গাছ লাগিয়েছো সবাই কিন্তু করি আমরা, এইগুলি কিন্তু করি। আমরা মাটি প্রস্তুত করি, আমরা গাছ এনে লাগাই বা বীজ বপন করলাম, আমরা সার দিলাম, ঠিক না? আমরা প্রতিদিন জল দিলাম, আমরা কি করলাম, আমরা আবার আগাছাও দমন করি।
যখন গাছটা একটু বড় হয়, গাছের চতুর্দিকে অন্য কোনো গাছ হয়ে থাকে, তখন কি আমরা আগাছাও দমন করি। এই আগাছা দমনটা কেন প্রয়োজন, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কিন্তু আগাছা কি? অপ্রয়োজনীয় গাছকে বলা হচ্ছে আগাছা। এখানে অপ্রয়োজনীয় বলতে কি বোঝানো হচ্ছে? তুমি মনে করো তুমি ধান লাগিয়েছো, তুমি কোনো একজন কৃষক ধান লাগিয়েছে, ওর জন্য তো ধানটাই প্রয়োজনীয়, অন্য কোনো গাছ তো ওর এখানে দরকার নেই। অন্য যে কোনো গাছ সেখানে হবে, এই ক্ষেতের মধ্যে হবে, এই ফসলের জায়গার মধ্যে হবে, সে তো আগাছা, অপ্রয়োজনীয়। এই আগাছা দমন তাই ইম্পর্টেন্ট। কৃষক কি করে? সে আগাছাটাকে সে কি করে? সে দমন করে। কেন দমন করা প্রয়োজন? এই আগাছা কি করে? এই আগাছা এই ফসলের সঙ্গে, মানে এই ধানের সঙ্গে প্রয়োজনীয় পুষ্টির জন্য সে কম্পিট করে। যে পুষ্টিটা আছে, এই আমি মাটিতে দিচ্ছিলাম এনপিকে বা ইউরিয়া বা ভার্মি কম্পোস্ট, যাই আমি দিচ্ছিলাম, এই জল দিচ্ছিলাম, আমি এই ক্ষেতের জায়গাটাকে, এই চাষের জায়গাটাকে আমি প্রতিদিন আমি কি করছিলাম, আমি একে ম্যানেজ করছিলাম। তার সঙ্গে কি করে? সেই আগাছাটা গিয়ে কম্পিট করে। ফলে আমার যে শস্যটা আমি লাগিয়েছি তার বৃদ্ধি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। তাই আগাছা দমন খুব প্রয়োজন। আগাছা দমনের ক্ষেত্রে আমরা হাতের সাহায্য ব্যবহার করতে পারি। এছাড়াও কিন্তু আমরা কতগুলো রাসায়নিক আছে, 2,4-D একটি হরমোন, আসলে এই হরমোনের সাহায্যে নিয়ে কিন্তু আমরা আগাছা দমন করতে পারি, তাই না? তাহলে কিন্তু আমরা দেখো আগাছা দমনে আমরা চলে এলাম। এরপরে কি আছে আমাদের 5 নম্বর পয়েন্ট? আমাদের দেখো আমরা কিন্তু 1 2 3 4 5 6 নম্বর পয়েন্ট, আমাদের 6 নম্বর পয়েন্ট কি আমরা দেখো শিখে ফেলছি কিন্তু কত সহজ এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার এখানে তাহলে কি এবার আমাদের মাটি তৈরি করা হয়েছিল, গাছ লাগানো হয়েছিল, গাছেকে সার দেওয়া হয়েছিল, জল দেওয়া হয়েছিল, গাছ যখন বৃদ্ধি পেয়েছে তার সঙ্গে যে আগাছা হয়েছে সেই আগাছা আমরা পরিষ্কার করে ফেলেছি। এবার সেই ফসল কি হয়েছে? ফসল থেকে একসময় সেই ফসলের গাছ থেকে আমাদের যে ফসল চাহিদা ছিল সেই ফসল আমরা পেয়ে গেছি। সেই ধান থেকে কি হয়েছে? ধান আমরা উৎপাদিত হয়ে গেছে। মানে আমরা কি তাহলে আমাদের ফসল আমাদের কি প্রস্তুত করা আমাদের দরকার। এখানে ফসলকে আমাদের এবার কাটা ও সঞ্চয় করা। আমরা এই স্থানটায় কিন্তু কতগুলো জিনিস মাথায় রাখবো। আগে কি করতো? আগে আমাদের ওই ধানকে কি করতো? একসঙ্গে কাটাই মারাই করা হতো, কিন্তু এখন যন্ত্রের সাহায্যে সে ধানের একই সঙ্গে কিন্তু কাটাই মারাই সবটা হয়ে যায়। এখানে কিন্তু আমাদের মাথায় রাখা উচিত, যখন ফসল সম্পূর্ণরূপে পরিপক্ক হয়ে গেছে তখনই যাতে এই ফসলকে আমরা সংগ্রহ করি, এটা কিন্তু আমাদের মাথায় রাখা খুব প্রয়োজন। এবার আমাদের হচ্ছে লাস্ট স্টেপ, যে স্টেপটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেখানটা কি হচ্ছে? গুদাম জাতকরণ। দেখো, যে ফসলটা তুমি সংগ্রহ করলে, তুমি এতগুলো স্টেপ ওয়াইজ এরপর যে তুমি এই ফসল আমরা কৃষক ভাইয়া চাষ করলো, আমরা ফসলটাকে কালেকশন করলাম, সেই ফসলটাকে যদি প্রপারলি আমরা গুদামজাত না করি তাহলে কিন্তু কি হবে? আমাদের সেই ফসলটা থাকবে না। ফসলটাকে কি করতে হয়? আমাদের গুদামে আমাদের রাখতে হয়। সেখানে আমরা কতগুলো স্টেপ অবলম্বন করতে পারি। সান ড্রাইং, আমরা সূর্যের আলোতে সেই ফসলকে আমরা শুকিয়ে নিতে পারি। তাহলে কি হয়? সূর্য মতো কি, সূর্য যে কোনো জীবাণুকে নষ্ট করে দেয়, সান ড্রাইং করতে পারি। আমরা নিম পাতা দিয়ে গুদামজাত করতে পারি, ঠিক আছে? নিম পাতার সাহায্যে গুদামজাত করতে পারি। তাছাড়া আলু কিন্তু ফসল, আলুকে কোল্ড স্টোরে রাখা হয় গুদামজাত করার জন্য। এগুলি হচ্ছে গুদামজাতকরণের আসল উদ্দেশ্য। কেন? ফসলকে আমাদের সঞ্চয় করে রাখতে হবে যাতে এই ফসল থেকে পরবর্তী সময়ে আমরা আবার চারা তৈরি করতে পারি, সানড্রাইং করে করতে পারি, বা আমরা ওই বিভিন্নভাবে বাড়িতে কি করা হয়, বাড়িতে অনেক সময় ওই তোমার নিম পাতা দিয়ে রাখা হয়। এছাড়া আলু যেমন ফসল, তাকে কিন্তু কি করি আমরা কোল্ড স্টোরে আমরা সঞ্চয় করে রাখতে পারি, কিন্তু আমরা গুদামজাতকরণ করে রাখতে পারি আমরা। তাহলে দেখো, ফসল উৎপাদনের যে পর্যায়গুলি, মাটি প্রস্তুতিকরণ করা, বীজ বপন, সার প্রয়োগ, জলসেচ, আগাছা দমন, ফসল কাটা ও সঞ্চয় করা এবং গুদামজাতকরণ, এই 6টা স্টেপ মিলিয়ে কিন্তু
আমাদের এই চ্যাপ্টারটা মূল ছিল। আমাদের চ্যাপ্টারটা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে, অনেকগুলি প্রশ্ন তোমাদের কিন্তু আসবে বা আসতে পারে তোমাদের। এখান থেকে মূল মূল প্রশ্নগুলি কি, এই যেমন প্রথম হতে পারে মানে রবি ফসল কাকে বলে, খারিফ ফসল কাকে বলে, রবি ফসলের উদাহরণ দাও, খারিফ ফসলের উদাহরণ দাও, মাটি প্রস্তুতকরণ কেন প্রয়োজন, আমি আবারও বলছি, মাটি প্রস্তুত করার প্রয়োজন কেননা তাতে উদ্ভিদের মূল মাটির ভেতরে প্রবেশ করতে পারে, উদ্ভিদের মূল সঠিক পরিমাণে সে অক্সিজেন নিতে পারে, শ্বাস নিতে পারে এবং জলের সংগ্রহ করতে পারে। কেন বীজ বপনের সময় আমরা ভালো বীজ কেন নেব, কেননা প্রশ্ন আসতে পারে। ওই উত্তর কি লিখবো, ভালো উন্নত গুণমান সম্পন্ন বীজ হলে কি হবে, আমাদের রোগ হবে না, আমাদের যে আমরা সেই ফসলটা লাগাচ্ছি সেই ফসলের বৃদ্ধি ভালো হবে। আমরা কি করে বুঝবো আমরা যে কোনটি বীজ ভালো বা মন্দ, এটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো। কি করে তোমরা উত্তর লিখবে, তোমরা লিখবে আমরা যে ফসলের জন্য বীজ নিয়েছি সেই বীজকে যদি আমরা জলের মধ্যে আমরা জলে রাখি, কিছু বীজ নিচে ভেসে যাবে এবং কিছু বীজ উপরে ভাসবে। যে বীজগুলি উপরে ভাসবে সেগুলি হচ্ছে মানে বাজে বীজ, কেননা এদের ভেতরে কোনো কিছু থাকে না, ফলে এরা হালকা হয়, পাতলা হয়। অন্যদিকে যে বীজগুলি ভারী সেগুলি ভালো এবং এগুলি তাই নিচের দিকে পড়ে যায়। এখান থেকে প্রশ্ন আসতে পারে। সার প্রয়োগ থেকে প্রশ্ন আসতে পারে যে জৈব সার রাসায়নিক সারের মধ্যে পার্থক্য কি, তোমরা কি উত্তর লিখবে। জৈব সার বাড়িতে প্রস্তুত করা যায়, রাসায়নিক সার রাসায়নিক কেন্দ্রে প্রস্তুত হয়। জৈব সারে কি হয়, জৈব সারে পরিপোষক তত্ত্ব অত্যন্ত কম থাকে, রাসায়নিক সারে পরিপোষক তত্ত্ব অত্যন্ত বেশি থাকে। জৈব সারের দাম অত্যন্ত কম, রাসায়নিক সারের দাম অপেক্ষাকৃত বেশি হয়। জৈব সার কি হয়, জৈব সার পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক না, রাসায়নিক সার পরিবেশের জন্য কোনো কোনো সময় ক্ষতিকর হতে পারে। এই প্রশ্নটা আসতে পারে। আর কি আসতে পারে, আর আসতে পারে তোমাদের জৈব সারের ব্যবহারের সুবিধা কি। আমি আবারও বলছি, তোমাদের বইয়ে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু উত্তর খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখবে। তোমরা যে জৈব সারের ব্যবহারের সুবিধাগুলি কি, তোমরা কি উত্তর লিখবে, উত্তর লিখবে জৈব সার ব্যবহারের ফলে মাটির সচ্ছিদ্রতা বৃদ্ধি পায়, জৈব সার ব্যবহারের ফলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, জৈব সার মাটির উর্বরতাকে বৃদ্ধি করে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি করে না। জৈব সার অপেক্ষাকৃত সহজলভ্য। এগুলি কি হচ্ছে জৈব সার ব্যবহারের সুবিধা। ভার্মি কম্পোস্ট প্রশ্ন আসতে পারে। ভার্মি কম্পোস্ট কি, তোমরা কি লিখবে, বাড়ি ঘরের পচনশীল জৈব পদার্থ যখন কেঁচোর সাহায্য নিয়ে সারে প্রস্তুত করা হয় তাকে আমরা তখন ভার্মি কম্পোস্ট বলি। এই প্রশ্নটা আসতে পারে কিন্তু। এছাড়া আসতে পারে জল সেচের জন্য ড্রিপ ইরিগেশন পদ্ধতি কেন বেশি আমরা ব্যবহার করি বা কোন অঞ্চলে ব্যবহার করা যায় ড্রিপ ইরিগেশন। প্রশ্ন কি উত্তর লিখবে তোমরা, তোমরা লিখবে ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে জল যেমন অপচয় রোধ করা হয়, ঠিক তেমন জলের সঠিক পরিমাণে ব্যবহারের ফলে উদ্ভিদেরও বৃদ্ধি সহজ হয়, উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। এটা কিন্তু ড্রিপ ইরিগেশনে তোমরা লিখতে পারবে। এছাড়া তোমরা প্রশ্ন আসতে পারে আগাছা দমন কেন প্রয়োজন, তোমরা কি উত্তর লিখবে, কেননা লিখবে আগাছা যে ফসলের সঙ্গে যে আগাছা জন্মায় সে আগাছা কি করে, সে আগাছা উদ্ভিদের সঙ্গে পরিপোষক এবং অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পরিবেশের বিভিন্ন বস্তুর জন্য সেটা কি করে, কম্পিট করে, ফলে ফসলের বৃদ্ধি ক্ষতিগ্রস্ত হয়। তাই আগাছা দমন প্রয়োজন। কুদান্তকরণের একটি পদ্ধতির নাম লিখতে হয়তো আসতে পারে তোমাদের। কি লিখবে তোমরা, তোমরা লিখবে আমরা সূর্যের সাহায্যে সানড্রাইং করে কিন্তু আমরা কুদান্তকরণ করতে পারি আমরা। ঠিক আছে, এই কিন্তু প্রশ্ন তোমাদের আসতে পারে কিন্তু। ঠিক আছে, আশা করি তোমরা সবাই পড়াশোনা এগুলি পড়বে তোমরা। এছাড়া দেখো তোমাদের এই যে বইটা, তোমাদের বইয়ে কিন্তু তোমাদের কিছু তোমাদের প্রশ্ন তোমাদের দেওয়া আছে। তোমরা কিন্তু এই যে দেখো বইটা তোমাদের একদম 13 নম্বর পেজে তোমরা যাও, তোমরা দেখবে তোমাদের কিছু প্রশ্ন তোমাদের দেওয়া আছে। এই যে আগাছানাশক কোনগুলো, একটা উদাহরণ যদি তোমাদের পরীক্ষায় আসে কি লিখবে তোমরা, 2,4-D কিন্তু একটি আগাছানাশক। আমি আবারও বলছি 2,4-D কিন্তু একটি আগাছানাশক হরমোন কিন্তু এটি। এ কি করে, স্পেসিফিক্যালি আগাছার বৃদ্ধিকে প্রতিহত করে। এখানে দেখো তোমাদের আছে রবি শস্য, প্রশ্ন আসতে পারে তোমাদের। কি লিখবে রবি শস্য, যেই ধরনের শস্য শীতকালে চাষ করা হয় সেগুলি হচ্ছে রবি শস্য। এটি উদাহরণ তোমাদের যদি বলা হয় তোমরা কি লিখবে, তোমরা কিন্তু গম লিখবে। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে তোমরা পড়বে। এছাড়া দেখো এখান থেকে তোমাদের শস্য বা ফসল কাকে বলে, এটা কিন্তু তোমাদের আসতে পারে। তোমরা কি লিখবে, তোমরা ফসল কাকে বলে, যদি কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলে কোনো একজন কৃষক একই ধরনের চাষ করে
অনেক লোকের খাদ্য নিবৃত্তির জন্য তখন তাকে আমরা ফসল বলি। এগুলি কিন্তু তোমাদের এই টেক্সট বুকের মধ্যে উত্তর দেওয়া আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা খাতায় লিখে রাখবে, পরবর্তী সময়ে যখন দেখা হবে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে বা তোমাদের টিচারদের সঙ্গে তোমরা কিন্তু উত্তরগুলি তোমরা জেনে নেবে। খুব ভালো করে পড়াশোনা করবে, সাবধানে থাকবে।